হ্যালো সুপার হিরো লাভার্স। না মানে এটা হচ্ছেটা কি, প্রথমে যেটা লিক হলো সেটাকে কাটছাট করে ট্রেলার হিসেবে কমিকনে মুক্তি করলো। তারপর কমিকনে যেটা এক্সক্লুসিভ হিসেবে দেখানো হলো সেটি D20 এক্সপোতে স্পেশাল লুক হিসেবে মুক্তি করা হলো। আর আমি কমিকন 2026-এর ভিডিওতে আপনাদের জানালাম যে সেই লিক নিয়ে বা সেই এক্সক্লুসিভ নিয়ে আমি একটি ভিডিও অবশ্যই বানাবো, আর সেটা বানাবার আগেই D23 এক্সপোতে সেটিকে অফিসিয়ালি মুক্তও করে দিল। মানে D23 এক্সপোতে মার্বেল স্টুডিও প্রকাশ করেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে নতুন স্পেশাল লুক। আর সত্যি বলতে এই স্পেশাল লুকটা শুধু নতুন কিছু ফুটেজ দেখায়নি, বরং আগের ট্রেলার থেকেও অনেক বেশি প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দিয়েছে। যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হলো মার্বেল এটাকে ট্রেলার না বলে স্পেশাল লুক বলেছে, কিন্তু মাত্র কয়েক মিনিটের ফুটেজের মধ্যেই ডক্টর ডুম, ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, থর, লোকি, ম্যাগনেটো, গ্যাম্বিট, ফ্র্যাঙ্কলিন রিচার্ড সব কিছুকে এমনভাবে জুড়ে দিয়েছে যা দেখে অ্যাভেঞ্জার্স ডুমসডের গল্প নিয়ে অনেক বেশি থিওরি ছড়াতে শুরু করেছে। আর তাই চলুন এই স্পেশাল লুকের ব্রেকডাউন করতে শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। স্পেশাল লুকের শুরুতে আমরা দেখতে পাই ডক্টর ডুম তার বিশাল থ্রোন রুমে বসে আছে, আর চারপাশে একটা গ্রিন অ্যাটমসফিয়ার, আর ডুমের পেছনে যে গ্লাসের সাইনগুলো আছে এগুলো দেখে অবশ্যই অ্যাভেঞ্জার্স ডুমসডে যে লোগো সেই সাইনের সাথে মিল পাওয়া যায়। কিন্তু এর থেকে ইন্টারেস্টিং হচ্ছে ডুমের নিচের ফ্লোর, সেখানে একটা গোলাকার প্যাটার্নের মধ্যে গ্রিন এনার্জি বা ফ্লেমের মতো আলো দেখা যাচ্ছে। এবার এটা কি সত্যি আলো নাকি সবুজ আগুন সেটা এখন বলা যাবে না। আগের ট্রেলারে এবং লিক ফুটেজে আমরা এই রুম সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছিলাম, আর এখানে যখন এই ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি তো এটাকে দেখে শুধু ডিজাইন তো মনে করলে হবে না, হতে পারে এগুলো ডুমের ম্যাজিকের সঙ্গে সম্পর্কিত কিছু রেউন্স। মার্বেলের ওয়ান্ডা ভিশনে আমরা দেখেছিলাম কোনো উইচ বা ম্যাজিশিয়ান কোনো নির্দিষ্ট জায়গায় রেউন্স তৈরি করলে সেই জায়গার মধ্যে অন্য কেউ নিজের ম্যাজিক ব্যবহার করতে পারে না যতক্ষণ না সেই ম্যাজিকের ক্রিয়েটার তাকে অনুমতি দেয়। তাহলে ডুম নিজের ক্যাসেলের এই অংশে রেউন্স ব্যবহার করে একটা ম্যাজিক্যাল প্রোটেকশন সিস্টেম তৈরি করেছে, অর্থাৎ ডুমের ক্যাসেলে ঢুকেই অন্য কোনো ম্যাজিশিয়ান চাইলেই নিজের ম্যাজিক ব্যবহার করতে পারবে না, এমনটা হতে পারে। এরপর আমরা শুনতে পাই সুইস্টমের ভয়েস ওভার। সে বলছে ভিক্টর ভন ডুম একসময় ছিল অত্যন্ত বুদ্ধিমান, কাইন্ড এবং ক্যারিং একজন মানুষ। সু ডুমকে শুধু ডক্টর ডুম হিসেবে চেনে না, সে তার পুরনো রূপ ভিক্টরকে চেনে। এমনকি ডুম সম্পর্কে কথা বলার সময় তার চোখে জলও দেখা যাচ্ছে। এর মানে কি? এখানে অন্তত দুটো পসিবিলিটিস রয়েছে। প্রথম পসিবিলিটিস, সুয়ের সঙ্গে ভিক্টরের একটা পুরনো ইমোশনাল কানেকশন রয়েছে, কারণ সে যেভাবে ভিক্টরের পার্সোনালিটি ডিসক্রাইব করছে তাতে মনে হচ্ছে সে ভিক্টরকে অনেক আগে থেকে চিনত। আর দ্বিতীয় পসিবিলিটি, হয়তো সুয়ের সঙ্গে এমন কিছু হয়েছে যেটা তাকে ইমোশনালি ভেঙে দিয়েছে। হতে পারে ফ্যান্টাস্টিক ফোরের কোনো মেম্বার মারা গেছে, হতে পারে কেউ নিখোঁজ হয়েছে, অথবা আরো বড় কিছু হতে পারে। কিন্তু যেটাই হোক, সু কেন এখানে কাঁদছে সেটা কিন্তু এখনো বলা যাবে না। আর এখানে আসে একটা গুরুত্বপূর্ণ ক্লু। সু যেভাবে ভিক্টর সম্পর্কে জানে এবং তার পাস্টের কথা বলছিল সেটা থেকে একটা বড় পসিবিলিটি তৈরি হয় ডক্টর ডুম সম্ভবত ফ্যান্টাস্টিক ফোরের আর্থ 828-এরই মানুষ, অর্থাৎ সে অন্য কোনো র্যান্ডম ইউনিভার্সের ডুম নয়। এই কারণেই সু তাকে এত ভালোভাবে চেনে। ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপে আমরা ল্যাডভেরিয়ার ডুমের সঙ্গে সম্পর্কিত কিছু ক্লু আগেই পেয়েছিলাম, এখন স্পেশাল লুকে সেই কানেকশনটিকে আরো শক্তিশালী করছে। আর খুব ইন্টারেস্টিং ডিটেলস হলো এডিটিং। সু যখন ডুমের ব্যাপারে বলছে তারপরে আমরা ম্যাগনেটো, গ্যাম্বিট, ক্যাপ্টেন আমেরিকা এবং অন্যান্য ক্যারেক্টারকে দেখতে পাই। প্রথমে মনে হতে পারে তারা সবাই একই রুমে বসে সুয়ের কথা শুনছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করলে সেটা পুরোপুরি ম্যাচ করে না। সুয়ের ব্যাকগ্রাউন্ড অন্যদের থেকে আলাদা, এমনকি সেটা ফ্যান্টাস্টিক ফোরের শিপের মতনও মনে হচ্ছে। তাহলে সু আসলে কার সঙ্গে কথা বলছে? সে কি অ্যাভেঞ্জার্সদের সামনে ডুমের ব্যাপারে বলছে নাকি অন্য কারোর সঙ্গে? এমনকি একটা পসিবিলিটি আছে হয়তো স্টিভ রজার্সের সঙ্গে সে কথা বলছে, কারণ স্টিভ এবং ডুমের মধ্যে মুভিতে কোনো গুরুত্বপূর্ণ কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা ম্যাগনেটোকে দেখি, তার এক হাত বা কাঁধে ইনজুরি রয়েছে এবং আর্ম স্লিং ব্যবহার করেছে। এখানে একটা ইন্টারেস্টিং থিওরি রয়েছে, ম্যাগনেটো নিজের পাওয়ার চ্যানেল করার সময় হাতের মুভমেন্ট ব্যবহার করে, তাহলে তার হাত বা কাঁধকে ভেঙে দিলে তার পাওয়ার ব্যবহার করা কঠিন হতে পারে। অর্থাৎ এই যে ইনজুরি হয়তো শুধু র্যান্ডম ব্যাটেল ড্যামেজ নয়, সম্ভবত কোনো বড় ফাইটের ফলাফল হতে পারে। আর সেই ফাইটের সঙ্গে ডক্টর ডুম কিংবা এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স কমপ্লিটের কানেকশনও থাকতে পারে। মানে যারাই হোক তারা ম্যাগনেটোকে থামাবার জন্য তার হাত বা কাঁধ ভেঙে ফেলেছে। এরপর আমরা স্টিভ রজার্সকে দেখতে পাই, সে এখনো নিজের বাড়িতেই রয়েছে, কিন্তু তার অ্যাপিয়ারেন্স আগের ট্রেলারের তুলনায় অনেকটাই বদলে গেছে। এটা থেকে মনে হচ্ছে মুভির ইভেন্টের বেশ কিছু সময় পার হয়ে গেছে, মানে টাইম জাম্প। স্টিভকে দেখে এখন আর আগের মতো শান্ত বা রিল্যাক্স মনে হচ্ছে না। ওকে, এবার আমরা ডক্টর ডুমের দিকে ফিরে যাই। একটা বিষয় বারবার চোখে পড়ে, সেটা হচ্ছে তার চোখ। তার চোখের একটা শটে আমরা পরিষ্কার গ্রিন গ্লো দেখতে পাই,
কমিক বুকে ডুমের চোখের কালার সবসময় এক নয়, কিন্তু অনেক কমিক আর্টিস্ট তার ম্যাজিক্যাল বা মিস্টিক্যাল এনার্জিকে রিপ্রেজেন্ট করার জন্য ডুমের চোখে গ্রিন কালার ব্যবহার করেছেন। তাই এখানে একটা ইন্টারেস্টিং পসিবিলিটিস হচ্ছে ডুম এত বেশি ম্যাজিকের সঙ্গে নিজেকে বাইন্ড করেছে যে তার শরীরের অ্যাপিয়ারেন্সের মধ্যেও সেই ম্যাজিক্যাল এনার্জি প্রকাশ পাচ্ছে, অর্থাৎ তার চোখের গ্রিনগুলো তার ম্যাজিক্যাল এনার্জি সিগনেচারের অংশ হতে পারে। আর ডুমের মাস্কটাই বেশ ইন্টারেস্টিং। তার চোখের জায়গায় এমনভাবে স্ট্রাকচার তৈরি করা হয়েছে যাতে ভেতরে একটা হলোগ্রাফিক লুক না আসে। চোখের চারপাশে ইন্ডেন্টেশন দেওয়া হয়েছে, ফলে ডুমের মুখের ওপর মাস্ক বসানো থাকলেও তার চোখ অনেক বেশি ন্যাচারাল দেখায়। আর এটা কস্টিউম ডিজাইনের দিক থেকে খুব সুন্দর একটা চয়েস। এরপর আসে স্পেশাল লুকের সবচেয়ে ইমোশনাল শটগুলোর মধ্যে একটি। ডুম একটি পোর্ট্রেটের সামনে দাঁড়িয়ে আছে, যেটির একটি পোস্টার আমরা অনেক আগে দেখেছিলাম। সেই পোর্ট্রেটের সামনে দেখা যাচ্ছে একটি মহিলা এবং একটি ছোট্ট বাচ্চাকে। এবার প্রশ্ন হচ্ছে, এরা কি ডুমের স্ত্রী আর বাচ্চা, নাকি ডুমের নিজের ছোটবেলাকার ছবি তার মায়ের সঙ্গে? ডুমের মা সিনথিয়া ওয়ান ডুমের সঙ্গে তার ট্র্যাজিক হিস্ট্রি কমিক বুকের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, কিন্তু স্পেশাল লুকে সু বলছে ভিক্টর যাদের ভালোবাসতো তাদের হারিয়েছে। আর সেই কনটেক্সটে পোর্ট্রেটে একজন মা এবং একজন বাচ্চাকে দেখানো হচ্ছে। যদি এটা ডুমের মা এবং ইয়াং ভিক্টর হয় তাহলে তার চাইল্ডহুডের সঙ্গে একটা কানেকশন হতে পারে মুভিতে, আর যদি এটা তার স্ত্রী এবং বাচ্চা হয় আরো সরাসরি কানেক্ট করবে। তাছাড়া সু এখানে বলছে সে যাদেরকেই ভালোবাসতো তাদেরকেই হারিয়েছে। আর কমিকের মতো ভিক্টর হয়তো এই মুভিতেও দেখাবে যে সে সুকে ভালোবাসতো, কিন্তু সু রিড রিচার্ডকে বেছে নেয়, তো সেই ক্ষেত্রেও সে সুকে হারিয়েছে। আর আপনারা যারা আমার বানানো ডক্টর ডুমের অরিজিন স্টোরি দেখে নিয়েছেন তারা তো জানেন তার মা সিনথিয়া এবং ম্যাফিস্টোর সঙ্গে কি গল্প ছিল। যদি আপনারা সেটা না দেখেছেন তো অবশ্যই আমার কমিক বুক অরিজিন ডক্টর ডুমের উপরে যেটা আছে সেটা দেখে নেবেন, কারণ সেখানে আমি এইসব নিয়ে বিস্তারিত কথা বলেছি তার মা এবং ম্যাফিস্টোর ব্যাপারে। তাই এই টেলার ব্রেকডাউনে আমি সেটাকে নিয়ে আর টানবো না। আর সাথে সাথে এই চ্যানেলের অনেক অডিয়েন্সই এই চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এই ধরনের ভিডিও আরো বেশি পাওয়ার জন্য। আর যেহেতু কমিক বুকে ডক্টর ডুম ম্যাফিস্টোর হাত থেকে তার মাকে বাঁচাবার জন্য হাজারবার চেষ্টা করেছে, আর তাই হতে পারে থরের সঙ্গে তার যে ডায়লগ মোমেন্ট ছিল যেখানে সে নরকের ব্যাপারে কথা বলেছিল, তো সেটার জন্য ডোম বলেছিল যে নরক আমার কাছে কিচ্ছু নয়। এরপর আমরা ডুমের আর্মারের একটা ক্লোজার লুক পাই। তার বুকে রিউন্স এবং বিভিন্ন মিস্টিক্যাল সিম্বল দেখা যায়, একটা রেড কালার স্টোন বা এনার্জি সোর্সের মতো ডিটেলও দেখা যায়। তারপর আর্মারের ডিজাইনে চেন এবং মিস্টিক্যাল এলিমেন্টস ব্যবহার করা হয়েছে। এতে ডুমকে শুধু একজন আর্মার ওয়ারিয়ার নয় বরং একজন ওয়ারিয়ার প্লাস সর্সারার হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, কারণ এমসিউ এর ডুম শুধু টেকনোলজি দিয়ে লড়াই করছে না, সে ম্যাজিক ব্যবহার করছে। এরপর স্পেশাল লুকের অন্যতম বড় ভিজুয়াল আসে একটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া শহর। এটা দেখতে নিউ ইয়র্ক সিটির মতন মনে হচ্ছে, বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, চারিদিকে আগুন, ধোঁয়া এবং ম্যাসিভ ডিস্ট্রাকশন। এটা দেখে প্রথমে আমার লোকি সিজন 1 এর এপিসোড 5-এ দেখানো দ্য ভয়েডই মনে হচ্ছিল। এখানে যে ডিস্ট্রাকশন বিল্ডিং দেখানো হয়েছে ট্রেলারে, এসব দেখে প্রশ্ন একটাই ওঠে, এটা কোন ইউনিভার্সের নিউ ইয়র্ক? এটা কি 616 এর? যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু কম, কারণ এত বড় ডিস্ট্রাকশন যদি আর্থ 616 হয় তাহলে মুভির অনেক বড় ঘটনা ইতিমধ্যেই ঘটে গেছে। তাহলে এটা হতে পারে কোনো অল্টারনেট আর্থ, বিশেষ করে এক্স-ম্যান ইউনিভার্সের কোনো সিটি, কারণ আমরা আগেই জানতে পেরেছি যে বিভিন্ন ইউনিভার্সের মধ্যে ইনকারশন শুরু হচ্ছে, আর এক ইউনিভার্সের হিরোরা অন্য ইউনিভার্সে ঢুকে নিজেদের ইউনিভার্সকে বাঁচানোর চেষ্টা করতে পারে। আর এখান থেকে আসবে এক্স-ম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্স। কমিক বুকে দেখানো ইনকারশন এমন একটা ঘটনা যেখানে দুটি ইউনিভার্স একে অপরের সঙ্গে কোলাইড করতে শুরু করে। এমন পরিস্থিতিতে এক ইউনিভার্সের হিরোরা নিজেদের পৃথিবী বাঁচাতে অন্য ইউনিভার্সে গিয়ে ধ্বংস করার সিদ্ধান্ত নিতে পারে। তাই অ্যাভেঞ্জার্স ডুমসডেতে এক্সম্যান এবং অ্যাভেঞ্জার্সের মধ্যে কনফ্লিক্ট শুরু হওয়া মাত্র মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, এর পেছনে বেঁচে থাকার কারণও হতে পারে। এক্সম্যান মনে করছে অ্যাভেঞ্জার্সের ইউনিভার্স তাদের ইউনিভার্সের জন্য থ্রেট, অথবা অ্যাভেঞ্জার্সরা মনে করছে এক্সম্যানের ইউনিভার্স তাদের পৃথিবীকে ধ্বংস করবে। আর ডুম এই এন্টায়ার সিচুয়েশনটাকে নিজের অ্যাডভান্টেজের জন্য ব্যবহার করতে পারে। এবার আমরা লোকিকে দেখতে পাই। ব্যাকগ্রাউন্ড অনেকটা স্টিভ রজার্সের বাড়ির লোকেশনের মতনই। লোকি স্টিভ রজার্সের কাছে কেন এসেছে? সে কি স্টিভকে ওয়ার্নিং দিতে এসেছে, নাকি সাহায্য চাইতে, নাকি ডুমের বিরুদ্ধে লড়াই করার জন্য সে অ্যাভেঞ্জার্সদের নিয়ে একটা টিম বানাচ্ছে? এইসব প্রশ্নের উত্তরের জন্য আমরা আবার টিজারের একটু পেছনে চলে যাব। স্পেশাল লুকে থ্রোন রুমে যে ভিজুয়াল এবং গ্রিন এনার্জি দেখা যাচ্ছে সেটা থেকে থিওরি উঠে এসেছে যে ডুম হয়তো লোকির পাওয়ারের কোনো অংশ অ্যাকোয়ার করে ফেলেছে। লোকি এখন মাল্টিভার্সের সঙ্গে সরাসরি কানেক্টেড, তার পজিশন এবং পাওয়ার তাকে মাল্টিভার্স লেভেলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বানিয়েছে। তাহলে ডুম যদি লোকির পাওয়ার বা তার টেম্পোরাল বা মাল্টিভার্সাল অ্যাবিলিটির কোনো অংশ চ্যানেল করতে পারে তাহলে ডুমের থ্রেড লেভেল একেবারে অন্য লেভেলে চলে যাবে। ওকে, সেই যাই হোক, এরপর আমরা ঘোস্ট এবং ফ্যালকনকে দেখতে পাই। এরা সম্ভবত সেই গ্রুপের অংশ যারা আর্থ 616 এর থেকে যাবে, কারণ আগের ফুটেজ থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে অ্যাভেঞ্জার্স এবং অন্যান্য হিরোরা বিভিন্ন ইউনিভার্সে ভাগ হয়ে যাবে। কিছু ক্যারেক্টার 616 এ থাকবে আর কিছু যাবে
এক্সম্যানের ইউনিভার্সে। এরপর সাইক্লপকে দেখা যায় খুব খারাপ অবস্থায়, তার পেছনে একটা বিশাল পা দেখা যাচ্ছে, যেটা দেখে আমরা আগের প্রথম টিজার যেটা অ্যাভেঞ্জার্স ডুমসডে এক্সম্যান টিজার ছিল সেটা থেকে আমরা ধারণা করে ফেলেছিলাম এবং সেটা কনফার্ম যে এটা হচ্ছে সেন্টিনেল। আর যদি সত্যি এটা সেন্টিনেল হয় তাহলে এক্সম্যানের জন্য পরিস্থিতি কিন্তু খুব খারাপ, কারণ সেন্টিনেলরা এক্সম্যানের অন্যতম থ্রেড। আর থিওরি অনুযায়ী ডক্টর ডুম হয়তো ইচ্ছে করে সেন্টিনেলদের এক্সম্যানের বিরুদ্ধে ব্যবহার করবে। এক্সম্যান যদি সেন্টিনেলের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থাকে তাহলে তাদের ইউনিভার্সে ইনকারশন ঠেকানোর ক্ষমতা কমে যাবে। এরপর আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারদের একজন, ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। স্পেশাল লুকে দেখা যায় জনি স্টর্ম ফ্র্যাঙ্কলিনকে ধরে আছে। এর আগে টেলারে দেখে আমি আন্দাজ করেছিলাম যেটা ফ্র্যাঙ্কলিন। তার চেহারার মধ্যে হালকা ইনজুরি আমরা দেখতে পাই, আর জনি তাকে এমনভাবে ধরে রেখেছে যেন সে তাকে প্রোটেক্ট করছে, কারণ ফ্র্যাঙ্কলিন কোনো সাধারণ বাচ্চা নয়। কমিক বুকে ফ্র্যাঙ্কলিন রিচার্ড অত্যন্ত পাওয়ারফুল মিউট্যান্ট। তার পাওয়ার এতটাই বিশাল যে মাল্টিভার্স লেভেল রিয়ালিটি ম্যানিপুলেশনের সঙ্গে তার কানেকশন রয়েছে। তাই ডক্টর ডুম যদি ফ্র্যাঙ্কলিন এর পাওয়ার পেতে চায় তাহলে সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার, কারণ ফ্র্যাঙ্কলিন এর পাওয়ার ডুমের হাতে গেলে তার থ্রেড লেভেল একেবারে অন্য লেভেলে চলে যাবে। আর এই কারণে জনি হয়তো ফ্র্যাঙ্কলিনকে বাঁচানোর চেষ্টা করছে, আর এখানে ডুম তাকে মেরে দেবে বা নিজের ব্যাটেল ওয়ার্ল্ডের জন্য সূর্য বানিয়ে দেবে, যেটা আমরা অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স কমিক্সে দেখেছিলাম, আর সেটা সেই মুভিতে আবার দেখানো হতে পারে। এরপর আমরা আবার ম্যাগনিটো এবং গ্যাম্বিটকে দেখি। ম্যাগনিটো একজন ওমেগা লেভেল মিউট্যান্ট, তার পাওয়ার এতটাই বেশি যে সে বিশাল লেভেলের ডিস্ট্রাকশন ঘটাতে পারে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, ম্যাগনিটো কি নিজের ইউনিভার্স বাঁচাতে অন্য ইউনিভার্সের বিরুদ্ধে যাবে? যদি ইনকারশনের সিচুয়েশন তৈরি হয় তাহলে তার সামনে হয়তো এমনই একটা চয়েস আসবে। আর তাছাড়া এখানে একটা খুব ইন্টারেস্টিং প্যারালাল দেখানো হয়েছে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে গামোরা আমাদেরকে যেভাবে থ্যানোসের ব্যাপারে বলেছিল, অ্যাভেঞ্জার্স ডুমসডেতে সুইস্টর্ম ডুমের ব্যাপারে আমাদের জানাবে। দুটো ক্ষেত্রেই ভিলেনের ব্যাপারে এমন একজন বলছে যে ভিলেনকে পার্সোনালি চেনে। এখানে সু বলছে ভিক্টর যাদের ভালোবাসতো তাদের হারিয়েছে, যার মানে বন্ধুরা সে শুধু পাওয়ারের জন্য ভিলেন হয়ে যায়নি, সে কোনো বড় কিছু হারিয়েছে নিজের জীবনে। আর তাই সে যে জিনিসটা হারিয়েছে সেটা তার ফ্যামিলির সঙ্গে জড়িত হতে পারে, সেটা তার স্ত্রী, তার বাচ্চা। আর থিওরি অনুযায়ী ডুম হয়তো নিজের ইউনিভার্সে হারিয়েছে, আর যদি সেটা তার মা হয় তাহলে ডুমের কমিক বুক অরিজিনের সঙ্গে এটা কিন্তু খুব গভীরভাবে কানেক্ট হবে। এবার আছে একটা বড় প্রশ্নে, রেড রিচার্ড ডুমের সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করছে ডিড ইউ ডু দিস। এবার এখানে রেড রিচার্ড কি বলছে? সে কি ইনকারশনের ব্যাপারে বলছে নাকি শহরটি ধ্বংস হয়ে গেছে তার জন্য বলছে? মানে কি এমন করেছে ডুম যার জন্য রেড তাকে এমন প্রশ্ন করছে? অ্যাভেঞ্জার্স এন্ড গেমে টনি স্টার্ক টাইম ট্রাভেল টেকনোলজি তৈরি করেছিল, কিন্তু মুভিতে বারবার বলা হয়েছিল উই আর প্লেইং উইথ টাইম, টাইম ইজ প্লেইং উইথ আস। আর অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেলের ফলে লোকির অল্টারনেট টাইম লাইনে এবং পরবর্তী মাল্টিভার্সাল ইভেন্টে একটা বড় চেন শুরু হয়, অর্থাৎ এমসিইউ এর টাইমের সঙ্গে এক্সপেরিমেন্ট করার কনসিকুয়েন্সেস ইতিমধ্যে আমরা দেখেছি। এখন যদি ডুম একই ধরনের টেকনোলজি ব্যবহার করে তাহলে সে ইনকারশন ট্রিগার করতে পারে। কমিক বুকেও ডুমের সঙ্গে ইনকারশন এবং মাল্টিভার্স ডিস্ট্রাকশনের কানেকশন রয়েছে। সিক্রেট ওয়ার্সের আগে ডুম এমন কিছু করার চেষ্টা করেছিল যার উদ্দেশ্য ছিল ইনকারশনের সমস্যার সমাধান করা, কিন্তু আইরনি হলো যে সমস্যার সমাধান করতে সে এগিয়ে ছিল তার এক শ্রেণী শেষ পর্যন্ত সমস্যাটাকে আরো কমপ্লিকেটেড করে তুলেছিল। এরপর আসি স্পেশাল লুকের সবচেয়ে বড় অ্যাকশন সিকোয়েন্সে। ডক্টর ডুম একটি টাওয়ার থেকে নিচে পড়ছে। প্রথমে দেখে মনে হতে পারে সে নিজে জাম্প করছে, কিন্তু ফুটেজটি যদি স্লো মোশনে ভালোভাবে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ডুমকে কেউ প্রচন্ড জোরে আঘাত করে সে টাওয়ার থেকে ছুড়ে দিয়েছে। সাথে এখানে ডুম যখন নিচে ল্যান্ড করছে তখন কিন্তু সে একবারে প্রপার পারফেক্ট ল্যান্ডিংও করে। আর সেখান থেকে ছুড়ে দেওয়া থেকে ল্যান্ড করার মিডিলে একটা গ্লিচ বা ম্যাজিক্যাল আমরা এখানে একটা সিগন্যাল পাই, মানে সে ম্যাজিকের মাধ্যমে নিজেকে ঠিক করে নিয়েছে এবং পারফেক্ট ল্যান্ডও করছে। তার সঙ্গে সঙ্গে এখানে ডুমের আউটফুটে তার আর্মারের পাওয়ার কিন্তু কম, তার আর্মারের মধ্যে যে সিম্বলগুলো ছিল সেগুলো কিন্তু কম আছে। মানে এখানে তার বুকে খেয়াল করলে আপনারা শুধু থরের যে হাতুড়ি বা মিউনিয়ারের যে সিম্বল ছিল সেটা দেখতে পাবেন। তার লেফট সাইডে, তার রাইট সাইডে সে স্টার মার্ক যেটা ক্যাপ্টেন মার্ভেলের সঙ্গে জড়িত সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এতে মনে হচ্ছে সে হয়তো তখনও পুরোপুরি প্রিপেয়ার্ড ছিল না, অথবা তার আর্মার ট্রান্সমিশনের কোনো স্টেজের মধ্যে ছিল। এবার এখানে ডুমকে কে আঘাত করেছে? সে কি থিং নাকি সেন্ট্রি? একটা পসিবিলিটিস হচ্ছে তার থিং হয়তো ডুমকে টাওয়ার থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়েছে, কারণ এই কাজটা করার মতো র ফিজিক্যাল স্ট্রেংথ থিং এর আছে। এরপর ডুম নিচে পড়ে ম্যাজিক ব্যবহার করে নিজের অবস্থান রিকভার করে নিয়েছে। তারপর সে থরের সঙ্গে কমপ্লিট করে। আর তাছাড়া হতে পারে সেন্ট্রি তাকে সেখান থেকে ধাক্কা মেরেছে। এরপর থর ডুমের দিকে এগিয়ে যায়। প্রথমে স্টর্ম ব্রেকার দিয়ে লাইটিং অ্যাটাক করার চেষ্টা করে, তারপর সরাসরি ডুমের উপর অ্যাটাক করে, কিন্তু ডুম মাত্র দুটো আঙুল দিয়ে স্টর্ম ব্রেকারকে থামিয়ে দেয়। এখানে ডুমের পাওয়ার লেভেল পরিষ্কার হয়ে যায়। এরপর ডুম স্টর্ম ব্রেকারকে ছুঁড়ে ফেলে দেয়, তারপর থরকেও প্রচন্ড শক্তিতে দূরে ছুড়ে দেয়।
থরের মতো ক্যারেক্টারকে সে এত সহজে হ্যান্ডেল করে নিচ্ছে। মানে ডুম যে কতটা পাওয়ারফুল সেটা এখানে পরিষ্কার, কিন্তু এখানে সে থরকে কিন্তু খুব সহজে কিন্তু হারাচ্ছে না। এই নিয়ে আমার একটা আলাদা থিওরি আছে, যেটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিওতে কথা বলবো। কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলা উচিত, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ভিজুয়াল ডিটেলস কিন্তু রয়েছে। ডুমের ম্যাজিক কিন্তু শুধু গ্রিন নয়, গ্রিন এনার্জির মধ্যে একটা ব্ল্যাক বা ডার্ক টোন দেখা যায়। আর ডুম স্পেল কাস্ট করার আগে খুব দ্রুত ফিঙ্গার মুভমেন্ট করছে, তার হাতে থাকা রিউন অ্যাক্টিভেট হচ্ছে, তারপর স্পেল রিলিজ হচ্ছে। এই এনার্জি সিগনেচারটা অনেকটা আমরা ওয়ান্ডা এবং ডক্টর স্ট্রেঞ্জের ডার্ক ম্যাজিকের ক্ষেত্রে করতে দেখেছিলাম, তেমনই ফিল দিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, ডুম কি ডার্ক ম্যাজিক ব্যবহার করছে? এখানে থর প্রচন্ড রেগে ডুমের সামনে গিয়ে দাঁড়ায়, আর থরের ডায়লগ থেকে পরিষ্কার ডুম এমন কিছু করেছে যার জন্য থর তাকে ক্ষমা করবে না। থর তাকে শাস্তি দেওয়ার হুমকি দেয়। আর ডুমের রেসপন্স আরো ইন্টারেস্টিং। সে বেসিক্যালি বলে হেল ইজ হিজ সার্ভেন্ট, অর্থাৎ ডুম নিজেকে এমন অবস্থানে দেখাচ্ছে যেখানে হেল বা নরকের শক্তিও তাকে বাধ্য করতে পারে। আর এই লাইন থেকে আমাদের মেফিস্তোর কথাই মনে পড়ে। কিন্তু থর তাকে সাজা দেওয়ার জন্য কেন হুমকি দিয়েছে? তাহলে কি ডুম ইতিমধ্যে লাভকে হত্যা করে ফেলেছে? কারণ লাভ কিন্তু অনেক আগেই মারা গেছে, তারপর ইটার্নিটি তাকে নিজের পাওয়ার দিয়ে জীবিত করে, তাই তাকে মেরে তার পাওয়ার নিলে ডুম আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে। এরপর স্পেশাল লুকে আমাদের ফ্যামিলি সিন দেখানো হয়। ডুম নিজের স্ত্রী ও বাচ্চাকে হারিয়েছে এমন থিওরি বেরিয়ে এসছে। আমরা যে পোস্টার দেখেছিলাম সেটা, এবং এখানে যে পোর্ট্রেট দেখানো হয়েছে সেটা, বা ছোট্ট ডুম তার মায়ের সঙ্গে আছে এমনও বলা হচ্ছে। তাছাড়া কিছু ফুটেজ আমরা দেখতে পাই রিড এবং সুয়ের ছেলে ফ্র্যাঙ্কলিনকে, থরের ডটার লাভকে দেখানো হয়, স্টিভ রজার্স তার বাচ্চাকে কোলে করে নিয়ে আছে সেই সিনও দেখতে পাই, সাথে স্কটের ডটার ক্যাসিকেও দেখানো হয়। এবার এতবার বাচ্চাদেরকে কেন দেখাচ্ছে? অন্যদিকে অ্যাভেঞ্জার্স এবং অন্যান্য হিরোরাও নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য লড়ছে। আর যেহেতু আমি আগেই বললাম ডুমের আর্মারে যে সিম্বলগুলো ছিল সেগুলো ইনকমপ্লিট প্রথমে, আর আমরা অনেক সিনে তার বুকে দুটো সিম্বল দেখেছি। এবার ডুমের এই সিনে তার দুটো সিম্বল এবং তারপরে সিনে একটি সিম্বল দেখে মনে হচ্ছে যে প্রথমত ডুমের কাছে যে আর্মার থাকবে সেখানে কিন্তু কোনো সিম্বল থাকবে না। ধীরে ধীরে সে হিরোদের হারাবে এবং তাদের পাওয়ার নিজে নিয়ে নেবে, আর এইভাবে তার শরীরের সিম্বলগুলো তৈরি হবে এবং বাকি রিউন্স কাস্ট করবে। আর টেলার শেষ হয় ডুম নিজের পাওয়ারের সাহায্যে সেন্টিনেলসদের জীবিত করে দেয়, আর তারপর সে বলে আই অ্যাম ডুম। তো বাস বন্ধুরা, এই ভিডিওর সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আমাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ আমাদের ভালো লাগে ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।